বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে একজন মানুষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তার বাক স্বাধীনতাকে হরণ করা হয় আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে। আজকে 2025 সালে গত 37 বছরে ধাপে ধাপে রাজনীতি করে তিনি আজকের অবস্থানে এসেছেন। 1988 সালে বগুড়া জেলার গাবতলী উপজেলায় একদম সাধারণ পর্যায়ে বিএনপির একজন সদস্য হিসেবে উনি রাজনীতি শুরু করেছিলেন। তারপর 1991 এবং 96 সালে তৎকালীন আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিটি নির্বাচনী আসনে তিনি কাজ করেছিলেন। 2001 সালে জাতীয় পর্যায়ে বিএনপি নির্বাচনের কৌশল এবং সামগ্রিক ম্যানিফেস্টো, উন্নয়ন পরিকল্পনা এবং রূপকল্প নিয়ে কাজ করেছিলেন। 2001 সালে কিন্তু চাইলে উনি 91 এবং 96 সালে যেমন এমপি হননি, সে সময় চাইলেও হতে পারতেন, কিন্তু তখন হন নাই। উনি এমন একজন নেতা যিনি দীর্ঘ সময় কখনো এমপি হন নাই, মন্ত্রী হন নাই, উপদেষ্টা হন নাই, কখনো হুট করে কোনো পদ বা রাষ্ট্রীয় অবস্থায় কোনো পর্যায়ে কোনো পদ ধারণ করেন নাই। এটা বাংলাদেশে না শুধু, দক্ষিণ এশিয়াতে না শুধু, বিশ্বে অনেকটাই নজিরবিহীন। অর্থাৎ ধাপে ধাপে গত 37 বছরের রাজনীতি করে তিনি আজকে এমন একটা অবস্থায় এসেছেন যেখানে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। এটা পলিটিক্যাল কোনো ক্লিশে বা রেটরিক না। যখন তিনি বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের প্রতিটি পর্যায়ে, জেলায়, উপজেলায়, প্রান্তিক পর্যায়ে ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ছিলেন সেভাবে প্রতিনিয়ত ছুটে গিয়েছেন। একজন কৃষকের পাশে উনি দাঁড়িয়েছেন, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন, যাদের প্রান্তিক পর্যায়ের মানুষের সমস্যা রয়েছে সেটা সমাধানের জন্য চেষ্টা করেছেন। এবং ওনার এই নিরঙ্কুশ জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা হয়তো যারা বাংলাদেশ বিরোধী শক্তি দেশে এবং দেশের বাইরে, তাদের কাছে একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। যার কারণে 111 হয়েছে। আমরা দেখেছি ওনাকে কিভাবে নির্মম নিষ্পেষণের শিকার হতে হয়েছে, কিভাবে মানবাধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা হরণের শিকার হয়েছেন আমাদের এই নেতা এবং তার সমগ্র পরিবার। আমরা হিউম্যান রাইটস ভায়োলেশনস এর কথা বলি, সারা বাংলাদেশে যে রাইটস ভায়োলেশনস হয়েছে তার একটা বড় প্রতিবিম্ব আমাদের নেতা জনাব তারেক রহমান। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে একজন মানুষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তার বাক স্বাধীনতাকে হরণ করা হয় আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে। ওনার বাক স্বাধীনতা এমনভাবে হরণ করা হয়েছিল যে বাংলাদেশে আজকে এখানে অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা হয়তো ওনার ফেসবুকটাকে যদি শেয়ারও করতো, কোনো একটা পোস্ট বা স্টেটাসকে ভাইরালও যদি করতে চাইতো, তখনও তাকে ধরে নিয়ে গিয়েছে, গুম করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে। অর্থাৎ তারেক রহমান রাজনৈতিকভাবে এটা টাবু ছিলেন, যার নাম উচ্চারণ করা যেত না। তারপরে তো বাস্তবতা এটাই যে ওনার নেতৃত্বে 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, ওনার নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে। আমরা দেখেছি দেশনেত্রী এবং খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা মামলায় কারা অন্তরীণ করা হয়েছে, চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। জিয়া পরিবারের যে বাড়ি ছিল সেই স্মৃতিবিজড়িত বাড়িটাকে কেড়ে নেওয়া হয়েছে, ওনাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। জনাব তারেক রহমানের শুধু বাক স্বাধীনতা হরণ করা হয় নাই, ওনার স্ত্রীর চাকুরি কেড়ে নেওয়া হয়েছে। এমন কোন শাশুড়ি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, তার নামেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই দেশের জন্য জিয়া পরিবারের, আমাদের যিনি রাজনৈতিক আদর্শ ধারণ করে আমরা রাজনীতি করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। জনাব তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকো, উনিও নিষ্পেষণের শিকার হয়েছিলেন, এই দেশের জন্য জীবন দিয়েছিলেন। সুতরাং আমাদের এই বাংলাদেশে আজকে গণতান্ত্রিক পথযাত্রা আমরা রয়েছি, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে ত্যাগ, তার প্রতীক আমাদের নেতা জনাব তারেক রহমান, তার পরিবার